এটা নিয়ে আমি এক দুবার লিখতে গিয়ে এত তিরস্কৃত হয়েছি সোশ্যাল মিডিয়ায় যে আমি আর লিখি না। সেটা হচ্ছে যে একটা কথা খুব স্পষ্ট বুঝে নেওয়া দরকার, যেটা কেউই বোঝেন না, অন্তত বাংলায় বোঝেন না। আমি এই কদিন আগে আমি বলি আপনাকে, আমি এই অস্ট্রেলিয়া গেছিলাম মাস দেড়েক আগে। তো ওখানে ওয়েস্ট অস্ট্রেলিয়ান পোয়েটস সোসাইটি এরকম একটা নাম, পোয়েটস সোসাইটি মানে একটা বড় ব্যাপার। তারা আমাকে বললেন যে আমাদের যারা কবি আছে একটা গোটা শহরে, পার্থ শহরে, তাদের আপনি ওয়ার্কশপ করাবেন। তো আমি এরকম একটা ঘর ভেবে গেছি, গিয়ে দেখছি 7 জন বসে আছে। মানে ওই শহরে 7 জনই কবিতা লেখে, এবং তারা জানেন যে কবিতা লিখতে হলে একটা জীবন দিতে হয়। কবিতা লেখার সন্ধ্যেবেলা নেটফ্লিক্স চলছে না বলে কবিতা লিখলাম এরকম নয় যে নেটফ্লিক্সটা বন্ধ হয়ে গেছে, দেখি তার কবিতা লিখি তো একটু আবৃত্তি করি বা একটু গান চর্চা করি, তো আজকে তো ম্যাচ নেই, ভারতের ম্যাচ নেই, তাহলে আর কবিতা লিখি। এবার মুশকিল হচ্ছে যে আমি তখন 7 জন দেখে ভেবেছি যে বাবা এত দূর থেকে এলাম। পরে ওরা আমাকে শুনে অবাক হয়ে গেলেন যে আমাদের এরকম একটা বইমেলা হয় এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের বই বেরোয়, এবং প্রায় সবাই কবি, প্রায় সবাই আবৃত্তিকার, প্রায় সবাই গায়ক। এইটা আমি আমার ধৃষ্টতা, কিন্তু আমি লিখতে গিয়ে অনেকবার প্রায় মার খেতে খেতে বেঁচেছি যে শিল্পে গণতন্ত্র চলে না, শিল্পে সবার অধিকার নেই, থাকতে পারে না। যেমন আমি সন্ধ্যেবেলা ফিরে আমার মায়ের ডাক্তারি করতে পারি না, তার কারণ সেটার জন্য একটা মানুষ 5 বছর পড়েছে, পরীক্ষা দিয়েছে, অর্থ ব্যয় করেছে, তবে সে সেই আসনে বসছে। আমি কোনো একটা আইনি ঝামেলা হলে কোর্টে গিয়ে হঠাৎ কালো কোট পরে দাঁড়াতে পারি না, কারণ সেটার জন্য একজন মানুষ আছেন, তিনি আইনজীবী। তাহলে কবি কেন সবাই হবে, কেন সবাই আবৃত্তিকার হবে, কেন সবাই গায়ক হবে? মানে এইটা আমাদের একটা বড় অসুবিধে যে শিল্পে, এবং এটা আপনি বলতে পারবেন না, বললে তিনি বলবেন যে আপনি কি করে বলছেন এটা কবিতা নয়, তাহলে আপনারটা কি করে কবিতা হলো? এবার শিল্পে যেহেতু ডিগ্রি নেই, মানে ডাক্তার যেহেতু দেখাতে পারছেন আমি এমবিবিএস, এমডি, এমআরসিপি, অন্যরা চলে যাবে। আইনজীবী যেহেতু জানাতে পারছেন আমি বার এট ল, অন্যরা সরে আসবে। আমি কি মানে ওই সব তো নেই। হ্যাঁ, আমাদের তো ওই সব নেই। যে কেউ আগে ছিল রাজের সময়, মানে সভাপতি, তাকে সবাই মেনে চলত, এখন তো সেসব নেই। ফলে আর ইন্টারনেট কানেকশন ফ্রি হয়ে গেছে, ফলে বাংলায় কবিতা লেখা, গান গাওয়া, আবৃত্তি করা বেড়ে গেছে, নাচাও বেড়ে গেছে, অনেক নাচ সহ্য করতে হয়। ফলে এবং ফিল্ম সমালোচক বেড়ে গেছে, ফটোগ্রাফার বেড়ে গেছে, আপনার ক্রিকেট বোদ্ধা বেড়ে গেছে, ফুটবল বোদ্ধা বেড়ে গেছে। ফলে সবই আমাদের এখানে ভরপুর আছে। তো এটা প্রতিরোধ করার কোনো উপায় নেই। আচ্ছা, আমি আরেকটা কথা বলছি যে এটা যেহেতু মানে আমি যেহেতু একটা স্কুলের গণ্ডির মধ্যে আছি, সেজন্যই বলছি যে আমরা যদি ছোটবেলা থেকে, যেটা ক্লাস 1 থেকে বলুন বা ক্লাস 5 থেকে যখন সাহিত্যটা পড়াচ্ছি, তখন তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পুঁথিগত বিদ্যায় ওদের দান করি। মানে সাহিত্যের যে রস, আমরা যে চাইছি না যে কবিতা বেশি করে পড়ুক বা সাহিত্যটা বেশি করে পড়ুক, কিন্তু ওই পুঁথিগত বিদ্যার মধ্যে যেহেতু স্টুডেন্টরা আটকে থাকছে, সেখানে ওই কবিতার যে রস, সেই রসটা কিন্তু আমি তাদের ঢোকাতে পারি। এবং সেই জায়গাটা আমি একটা জিনিস খুব মনে হয়, কবিতার একটা যেন ফরম্যাট থাকে, মানে ভাবার্থের একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটাই ওদের ব্রেনের ভেতরে আমাকে ঢুকিয়ে দিতে হচ্ছে। অথচ কবিতা মানে তো একটা প্রিজম, যে যেরকম ভাবে তাকিয়ে দেখছে সে সেরকম ভাবে সেই আলোটাকে অনুভব করছে বা ফিল করছে। কিন্তু আমাদের যে পড়াশোনার যে পদ্ধতি, সেখানে বাংলা সাহিত্যকে বা বাংলা ভাষাকে, তো ছোটবেলা থেকে যে উচ্চারণ শিক্ষা, সেটা কিন্তু আমরা কোনোভাবেই সেই ছোটবেলা থেকে তাদের মধ্যে কিন্তু কোনোভাবে তৈরি করে দিতে পারছি না। এটা কিন্তু খুব চরম ব্যর্থতা। যে আপনি রস সিঞ্চিত করলে 60 জনই সিঞ্চিত হবেন এমন নয়, কারণ কে আধার হিসেবে কেমন সেটা আমরা জানি না, মানে তার মধ্যে কি আছে। আবার দেখবেন যে
একেবারেই তাকে সাহিত্যের বোধ চালিয়ে দেওয়ার তার জন্য কেউ নেই, সে কিন্তু ঠিক নিজে খুঁজে খুঁজে পড়ছে, এমনও আছে। মানে আমি যেমন সাহিত্যের ছাত্র নই, আমি বিজ্ঞানের ছাত্র, আমি এবং স্নাতকও করেছি বিজ্ঞানে, কিন্তু সাহিত্য আমি পড়েছি বাড়িতে বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে, চুরি করেও, বলতে এখন কোনো দ্বিধা নেই, চুরিও করেছি, সে বই ফেরত দিইনি, ফেরত না দেওয়া বইয়ের একটা আলাদা আলমারি আছে। এবং আমি শুনেছি যে বার্নার্ড শো বই ফেরত দিতেন না, মানে একবার বার্নার্ড শোয়ের বাড়িতে এসে একজন বলেছিলেন যে এ কি এত বই মেঝেতে পড়ে একটা আলমারি কিনছো না কেন? বললো ভাই বই যেভাবে এনেছি আলমারি তো এভাবে আনা যায় না। এবার পড়ার ইচ্ছে কার মধ্যে আছে? আমার যেটা আরো মনে হয় যে যেই আপনি সিলেবাসে একটা জিনিস দেবেন না, তার প্রতি আমাদের একটা স্বাভাবিক বিতৃষ্ণা জন্মায়, যে এইটা পড়ে তো সেই আমাকে ওই পরীক্ষায় বসতে হবে, তাহলে আমাকে লিখতে হবে যে শেষের কবিতায় তুমি ভাবার্থ লেখো 16 শব্দে। এবার তখন আমার মনে হবে যে এটা তাহলে ঠিক না। যেটা বাড়ানো উচিত বলে আমার মনে হয় সেটা হচ্ছে আজকাল যখন সুসজ্জিত মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত বাড়িগুলোয় যাই, বইয়ের কোনো আলমারি নেই। আমি দেখি বিরাট বিরাট টেলিভিশন। এবার বহু মানুষ আছেন যাদের বাড়িতে বইটাই আদত সঙ্গী। এবার যে মানুষের বাড়িতে যার বাবা মা কোনো বই রাখেনি, তাকে আপনি কি সাহিত্যের রস দেবেন? সে তো স্কুলে আপনার কাছ থেকে একটা পিরিয়ডে 40 মিনিট সাহিত্যের রস নিল, সে বাড়ি গিয়ে টেলিভিশন চালাবে। আমি টেলিভিশন বিরোধী নই, আমরা টেলিভিশনেই এই মানুষটাকে প্রথম শুনেছি, প্রচুর মানুষকে শুনেছি, কিন্তু সেই টেলিভিশনও তো নেই, আর সেই টেলিভিশনও তো বদলে গেছে। ফলে আমি যেটা বলি প্রত্যেক বাবা মাকে, যে বাড়িতে একটা বইয়ের তাক রাখুন। একটা লেখাকে বাতিল করার জন্য অনেক লেখা পড়া দরকার। আমার কোন লেখাটা মানে প্রকাশযোগ্য নয়, এটা খুব খারাপ, সেটা বোঝার জন্য 25টা ভালো লেখা পড়া দরকার। না হলে আমি যা লিখবো, আমার বাড়িতে যদি কোনো বই না থাকে, আমার মনে হয় আমি তো কালজয়ী লেখা লিখছি, কারণ আমি কিছু পড়িনি। তো এইটা যদি এখন অবস্থা হয়, আপনি এটাকে লড়তে পারবেন কিনা একা, আমার সন্দেহ আছে। আচ্ছা, ঈশান অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ঈশান আমার ছাত্র এবং এখানে প্রশিক্ষণও যুক্ত আছে, ও যাদবপুর ইউনিভার্সিটি ইংরেজি বিভাগে পড়ায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার। আপনি আসলে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলেন, সেখান থেকেই অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা তৈরি হচ্ছে। কারণ আমরা তো কবিতা বেঁচে খাই, হ্যাঁ, মানে আমার পেশাটা এটাই, ক্লাসে গিয়ে কবিতা ওই কাঁটা ছেঁড়া করে ওটাই আমার রুটি রুচি আর কি। তো এখন আমি যেটা পড়াতে গিয়ে লক্ষ্য করে দেখেছি, এবং এটা রিসেন্টলি একটা ইউনিভার্সিটিতেও হয়েছে, এবং আমাদের যাদবপুর ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টেও একটা আলাদা কোর্সই আছে, লিটারেচার এন্ড আদার আর্টস। সেখানে ওই লিটারেচার এন্ড এলোকিউশন ওই মডিউলটা আমাকে পড়াতে হয়। বা অন্য বিশ্ববিদ্যালয় দিদিভাই এটা জানেন যে আবৃত্তি নিয়ে একটা আলাদা একটা ডিগ্রি কোর্স একটা শুরু হয়েছে। এখন আমি যেটা নিজের সাহিত্যের ছাত্র হয়ে যেটা আমি পরে লক্ষ্য করে দেখেছি, যে এটা আপনি যেটা বললেন, যেটা একটা ডায়ালেমার মধ্যে আমি থাকি, যে এদিকে সাহিত্যের ছাত্র হলে পরে কতগুলো জিনিস, একটা ডিসিপ্লিন, একটা তো স্কুলিং দেয়, একটা ডিগ্রির মধ্যে, একটা 3 বছর 5 বছরের একটা কোর্সের মধ্যে থাকলে সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে কিভাবে বিবর্তনগুলো হলো, এটা একটা স্কুলিং দেয়, একটা ক্রিটিক্যাল একটা লেন্স দেয়। আবার এট দ্য সেম টাইম আপনি যেটা বললেন, ওই সিলেবাসের মধ্যে নিয়ে গিয়ে ঢোকালে পরে তার প্রতি একটা বিতৃষ্ণা আসতে বাধ্য। যদিও আমি হায়ার এডুকেশনের কথা বলছি, কিন্তু এখানেও কিন্তু বাধ্যতামূলকই প্রায় এখন, মানে এখনো লোকে কিন্তু ইংরেজি সাহিত্য পড়ে আউট অফ শিয়ার লাভ। মানে 2023-এ কিন্তু বিষয়টা একটুখানি পাল্টেছে আর কি, মানে অন্তত তা নেই। আপনার কি মনে হয় যে মানে এই যে আবৃত্তি নিয়ে আমি যদি আপনি একটা 3 বছরের কোর্স তৈরি করি, সেটা আমার আবৃত্তি শিল্পী হিসেবে আমার খুব, এবং দিদি ভাইয়ের সঙ্গে এটা আমার কথা হচ্ছে, খুব গর্ববোধ হয় যে আবৃত্তি শিল্পী নিয়ে একটা 3 বছরের একটা ডিগ্রি কোর্স। কিন্তু এইভাবে শিল্প চর্চাটা করলে কি কোন রকম কোন সুবিধা, আপনি যে নেগেটিভ সাইডস গুলো আপনি বলছিলেন, যে মানে আমাদের সব, এবং এটা নিয়ে আমার শ্রাবণ দিদির সঙ্গে একদিন কথা হয়েছে, যে আবৃত্তিটাকে একটা সফট চয়েস, মানে গান করতে গেলে একটা তালের শিক্ষা দরকার হয়, একটা সুরের শিক্ষা দরকার হয়, একটা রেগুলারলি হারমোনিয়াম নিয়ে বসবার দরকার হয়। কবিতা তো আমি হাতে নিয়ে, এখন তো পাতার ব্যাপার নিয়ে, এখন তো মোবাইল থেকে আমি খুলে পড়ে দিতে পারি কবিতার, একটা সফট চয়েস। তো আপনার কি মনে হয় যে এইটাকে কোনোভাবে একটা প্রতিরোধ করা যায়, এই আবৃত্তিকে একটা ডিসিপ্লিনের মধ্যে এনে, নাকি সেই যেভাবে আবার কবিতা
এখন ভাবার তুলে খুব ক্রিটিক্যালি অ্যাপ্রিশিয়েট ওয়ার্ডসওয়ার্থ লুসি গ্রে, ওই চক্রটার মধ্যে গিয়েই ঢুকবে। আপনার কি মনে হয়? দেখুন, এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, এবং আমার মনে হয় যে পাঠ্যক্রমে নিয়ে আসার কাজ কিন্তু ব্রতদিদিও করছেন। এইটা একটা পাঠ্যক্রম, তো এই যে আপনারা যারা ওর কাছে তালিম নিচ্ছেন, একটা নির্দিষ্ট অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবেই মঞ্চে উঠছেন। এটা তথাকথিত প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রমে নিয়ে যাওয়া যাবে কিনা আমার ধারণা নেই, কারণ তাহলে হয়তো বসার জায়গা দেওয়া যাবে না। কিন্তু এটাও ঠিক যে বাঙালির, এটা বলতে দ্বিধা নেই, এখন বয়স হয়েছে বলে একটু কড়া কথা বললেও লোকে মার্জনা করে দেয়, বাঙালি খুব হুজুগে একটা জাতি। তো সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় দলে চান্স পাওয়ার পর সব বাড়ির ছেলেমেয়েরা ক্রিকেট খেলতে চলে গেল মাঠে, সকালবেলায় কোনো জায়গা নেই। ব্রততী বন্দ্যোপাধ্যায় নাম করার পর সবাই আবৃত্তি করতে শুরু করলো, সুমন গাইতে আসার পর সবাই গিটার কিনতে শুরু করলো। এবার এই যে কেউ একজন কোনো একটা বিষয়ে সাফল্য পেলে তাকে আইকন বানিয়ে মনে হওয়া যে আমি এটা হব, কিন্তু এটা না জানা যে আমার মধ্যে সেটা হওয়ার বীজ আছে কিনা। আমি চাইলেই সৌরভ গঙ্গোপাধ্যায় হতে পারি না, বাঁ হাতে পিস্তল ধরলেই কেউ অমিতাভ বচ্চন হয় না, মানে তাকে অনেক কিছু করতে হয় তার জন্য। কেউই কিছু হতে পারে না যদি না তার নিজের ভেতরে সেই বীজটা থাকে। এই যে আমি ব্রততী বন্দ্যোপাধ্যায় হব, তার কারণ ব্রততী আবৃত্তিকে একটা অন্য মঞ্চে নিয়ে গেছেন। তো আগে যারা আবৃত্তিকার ছিলেন তারা একরকম ছিলেন, তাদের পড়বার ধরন, তাদের মানুষের কাছে পৌঁছানো, তাদের এই শিল্পের আয়োজন একরকম ছিল। ব্রততী এসে যেটা করলেন, ওই ভাঙলেন, জিনিসটাকে ভেঙে পারফরমেন্সটাকে অন্য জায়গায় নিয়ে গেলেন। এবার লোকের মনে হলো বা তাহলে তো আবৃত্তি করলে মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় সেইটা তো তার জন্য একটা বিরাট অনুশীলন আছে, যেটা আমি বললাম যে একদিনে হয় না। এবং এটা একজন তৈরি করতে পেরেছেন তার মানে নয় যে সবাই তৈরি করতে পারবেন। এবং আপনারাও নিশ্চয়ই জানেন, যারা এসছেন তারা জিনিসটার প্রতি ভালোবাসা থেকেই এসছেন। প্রাথমিকভাবে যদি আমার কাছে আগে মনে হয় যে আমি অর্থ উপার্জন করবো, তাহলে আমি আবৃত্তি করি। আমি খ্যাতি পাবো, লোকে আমাকে দেখে সেলফি তুলবে, তাহলে আমি আবৃত্তি করি, তাহলে কিন্তু শিল্পকে অবহেলা করা হয়। আগে আমার সবসময় মনে হয় যে শিল্পের প্রতি ভালোবাসা থাকলে খ্যাতি প্রাপ্তি হওয়ার থাকলে হবে, নাও হতে পারে। বহু বড় শিল্পী খ্যাতি পাননি, অর্থ পাননি, কিন্তু শিল্পটা করে গিয়েছেন। আজকে যাদের নিয়ে আমরা মেতে আছি সারা পৃথিবীতে, তাদের মধ্যে 90% খ্যাতি পাননি, নিজেদের জীবদ্দশায় তো নয়, 10% খ্যাতি পেয়েছেন। রবীন্দ্রনাথের মতো মানুষ কতজন এসেছে। আপনি বললেন ছন্দহীন কবিতাকে আমরা গদ্য কবিতা বলি, বা গদ্য কবিতাকে ছন্দহীন বলা হয়, এবং যখন বললেন যে সেই জায়গায় যখন ছোঁয় ছন্দহীন গদ্যটা, তখন তাকে আমরা ওটাকে গদ্য কবিতা বলি, মনের এমন একটা জায়গায় ছোঁয়। তাহলে কি উপন্যাস বা আরো যত গদ্য আছে সেটা কি আমাদের মনের একটু কম জায়গা ছোঁয়? চমৎকার প্রশ্ন না, সেটার আপনাকে একটা বিস্তারও দেখতে হবে। একটা উপন্যাসের বিস্তার আর একটা দীর্ঘ কবিতার বিস্তার এক নয়। আর এই প্রশ্নটাও কিন্তু মূলত বাঙালিদেরই। তার কারণ আমরা যে ব্রতদিদিও বলবেন বা আপনারাও যারা বাইরে গেছেন দেখেছেন যে সেখানে মানে পোয়েট্রি আর প্রোজ, এবার পোয়েট্রি কিভাবে লেখা হচ্ছে তাতে কারোর কিছু যায় আসে না। মানে কেউ প্রোজ পোয়েট্রি বলে কোনো কথা ওখানে তৈরি হয়নি। আমরা যেমন গদ্য কবিতা বলি, ওদের মধ্যে ছন্দ আছে, না ছন্দ আছে, ভেঙে চুরে একশেষ করে ফেলা আছে, ওরা একটা বন্ধনীতে একটা ব্র্যাকেটে রেখেছে। দিস ইজ পোয়েট্রি, দিস ইজ প্রোজ। এবার গদ্য তখনই গদ্য যখন একটা উপন্যাস আপনি লিখছেন, ধরুন আপনি কি বলবো ওয়ার এন্ড পিস লিখছেন, এবার সেটা শেষ করে আপনার মনেই হতে পারে কবিতার মতো একটা উপন্যাস, কিন্তু তার যে বিস্তার বা তার যে রচনার শৈলী সেটা আপনাকে বুঝিয়ে দেবে যে এটা গদ্য। এবং একটা কবিতা যা ছন্দহীন ভাবে লেখা, তার যে রচনা শৈলী সেটা আপনাকে বুঝিয়ে দেবে এটা কবিতা। তাকে পড়তে গেলে আপনাকে যেখানে যেখানে থামতে হবে। ছন্দ না থাকলেও আরেকটা জিনিস তার আছে, সেটা হচ্ছে স্পন্দ। এটা স্পন্দ আছে, সেই স্পন্দ আপনাকে বলে দেবে যে এটা কবিতা, এটা গদ্য নয়। আর যখন আপনি একটা ছোট গল্প পড়বেন 25 লাইনে, তখন আপনি পড়ে বুঝতে পারবেন এটা একটা ছোট গল্প, কবিতা নয়। এই বোধটা কিন্তু খুব আন্তরিক। আমার প্রশ্ন হচ্ছে, আবৃত্তি যদি নির্মাণ হয়, ওটা যদি একটা লার্নিং এবং নির্মাণ হয়, তাহলে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, কোনো একটা লেভেলকে কি বাদ দিয়ে দেওয়া যায়? স্মৃতিটাকে কি বাদ দিয়ে দেওয়া যায়?
দিয়ে কি পরের দিকে এগোনো সম্ভব হয় বা পরের কিন্তু স্মৃতি থেকেই করতে হবে। তার কথাটা শব্দটার মধ্যেই তো সেটা আছে, ক্লাসে আমরা বহুবারই বলেছি। আর আমি জানি না, আগে তো কবিতা পাঠ আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি অনেকেই, যাতে তোমারও মনে আছে, অনেকেই কিন্তু কবিতা পাঠও করেছে। তখন দেখে পড়ার রেওয়াজটা কিন্তু ছিল একটা সময়, কিন্তু আমার পরে এখন সবাই বেশিরভাগই কিন্তু এখন দেখে পড়ার ব্যাপারটা চলে গেছে। এখন কিন্তু মোটামুটি আমি যেটুকু দেখেছি সবাই মানে আমার যেটুকু খেয়ালে পড়ে না দেখে বলারই চেষ্টা করেন। না দেখে বলার চেষ্টা করার আরেকটা ভালো গুণ কি বলতো, সে বুঝেছে কি না বুঝেছে পরের কথা, কিন্তু সে তো ওটা মেমোরিতে নিয়েছে, তার মানে সে কিন্তু অনেকবার পড়েছে, তাকে তো পড়তে হচ্ছে বারবার কবিতাটা মেমোরিতে নিতে গেলে। এবার বারবার পড়লে কিন্তু কবিতাটার কিছু না কিছু, ওই যে অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, তার ভেতরে একদম কুয়ার জলের ভেতরে অন্তত শেষ অব্দি না পৌঁছলেও কিছুটা তো পৌঁছানো যাবে। সেই জন্য মানে স্মৃতিতে নেওয়াটা আমার মনে হয় সে কারণে জরুরি যে বারবার পড়া হয়। আর আমার যেমন দেখে পড়তে এমন একটা অভ্যেস হয়ে গেছে, দেখে পড়তে অসুবিধা হয়, দেখে পড়লে হোঁচট খাই। যদিও যখন নিউজ পড়তাম তো সামনে টেলিপ্রম্পটার থাকতো, কিন্তু ওটা একটা অভ্যেস যে একটা স্মৃতি থেকে বলবো, ছবির মতো কবিতার লাইনগুলো যেন দেখতে পাবো। যেমন অন্ধকার লেখা করছে যখন বলছি, অত বড় একটা বই, সেটা আমরা সবাই মিলে বলছি, নিজে বলা অন্য কথা, মনে মনে ভাবছি আচ্ছা সুমন্ত্র বলেছে এরপর আমাকে ধরতে হবে। এবার কিভাবে বইটা, শ্রীজাতর বইটা এতবার পাতাগুলো উল্টেছি, আমি বুঝতে পারছি 21 নম্বর পাতায় এই কবিতাটা আছে, এটা সুমন্ত্র, 22 নম্বর পাতায় শ্রীকান্ত, 23-এ আমি যেন পাতাটা দেখতে পাচ্ছি, বুঝেছো? মানে বইটা এইভাবে, মানে বইটা এত পড়েছি আর এত মিনিট ট্রাভেল করেছি যে ওই বাইন্ডিং এর মাঝখানে খুলে গেছে। তো এইটা হচ্ছে ব্যাপার, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বলে আমার মনে হয়েছে। আচ্ছা আমরা একটা মজার গল্প দিয়ে শেষ করি। আচ্ছা আর একটা মজার গল্প, মানে এই অন্ধকার লেখা করছো বললেন বলে আমি বলছি, 1 মিনিট সময় নেবো। সেটা হচ্ছে স্মৃতির আবার অনেক সমস্যা আছে, মানে এই যে পুরোটা মনে থাকা এরও সমস্যা আছে। অন্ধকার লেখা করছো যদি আপনারা কেউ দেখে থাকেন, দেখবেন যে ওখানে কবিতার অংশ ভাগ করে দেওয়া ছিল, মানে কেউ হয়তো প্রথম 10 লাইন বলবেন, শেষ 2 লাইন আলাদা কেউ বলবেন। একটা কবিতা ছিল যার প্রথম 10 লাইন সুমন্ত্রদার বলার কথা, বা 12 লাইন 14 লাইনের কবিতা থাকে, শেষ 2 লাইন আমার আর শ্রীকান্তদার মঞ্চের উল্টো দিক থেকে এসে বলবার কথা। তা আমরা জানি শেষ 2 লাইন আমাদের আর সুমন্ত্রদা প্রথম 12 লাইন বলবে। এবং স্মৃতির বিপদ হচ্ছে আমি আর শ্রীকান্তদা গিয়ে দাঁড়িয়েছি প্রথম শো কলা মন্দিরে, সুমন্ত্রদা পুরো কবিতাটা বলছিলেন, এবং আমি আর শ্রীকান্তদা দুজনের দিকে একটা উত্তম সূত্রের মতো মধ্যে আমাদের কোনো ভূমিকা নেই, বুঝলো না এরা কেন ঢুকেছিল, ঢুকে আবার বেরিয়ে গেলাম। কি করলে বললো এমন ফ্লোতে চলে এলো না, ওই দুটোটাই না। কবিতা পড়তে গেলে আমাদের বই কিনে সেটা পড়তে হতো, এখন সেটা সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই অ্যাভেলেবেল, আমাদের সকলের হাতেই মোটামুটি স্মার্টফোন রয়েছে। এই যে সোশ্যাল মিডিয়া কবিতাকে অনেক বেশি অ্যাভেলেবেল করে দিয়েছে, এটা কি কোথাও মানে আপনারা যে কবিতা লেখেন তার যে কন্টেন্টটা বা আমরা যখন আবৃত্তি করি তার যে কন্টেন্টটা, সেটার ক্ষেত্রে কোথাও একটা বেড়াজাল তৈরি করে দিয়েছে? মানে আপনি যেটা বললেন একটু আগে যে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেই বিষয় নিয়ে আমি লিখতে গিয়ে যখন তিরস্কৃত হয়েছি তখন আপনি ভয় লেখা ওটা বন্ধ করে দিয়েছেন, সেরকম ভাবে কি কোথাও একটা কোনো সীমা? না, আমার মনে হয় কবিতার বই কিন্তু না কিনে পড়ার, মানে কিনে পড়ার কোনো বিকল্প নেই। তার কারণ আমি বলছি যে আমরা কজনই বা সোশ্যাল মিডিয়ায় লিখি, জয়দা কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেখেন না, সুবোধদা 100টা লেখা লিখলে 2টো সোশ্যাল মিডিয়ায় দেন, আর যারা আছেন তারা তো আরোই, রণজিৎ দাস সোশ্যাল মিডিয়ায় নেই, শ্যামলকান্তি দাস সোশ্যাল মিডিয়ায় নেই, আর যারা জীবিত নেই তারা তো মানে খুব যথাযথ কারণে সোশ্যাল মিডিয়ায় নেই। তো ফলে তাদের তো পড়তে হবে বই, কিন্তু পাঠের জন্য বইয়ের চেয়ে বড় বন্ধু আর কিছু হয় না। এবং আমি বলছি যে আমি এখনো অপেক্ষা করে থাকি যে কখন একটা নতুন বই আমার প্রিয় কবির বেরোবে, কারণ বইয়ের মধ্যে একটা সমগ্রতা আছে। সমগ্রতা কিন্তু শিল্পের একটা বড় অংশ। মানে একটা মানুষ যখন 70টা কবিতা 2টো মলাটের মধ্যে রাখছেন, নিশ্চয়ই তার কোনো কারণ আছে, নিশ্চয়ই সেই কবিতাগুলো পরস্পর আত্মীয়, তাই জন্য তিনি একই জায়গায় তাদের গাঁথছেন।
মানে বইটা না পড়ে আমি যদি তার দুটো কবিতা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে জয় গোস্বামী ফ্যান ক্লাব থেকে শেয়ার করবো, আমি পড়লাম, ভাবলাম এটাই জয় গোস্বামীর কবিতা, তা নয় কিন্তু। ওই পুরো বইটা আসলে জয় গোস্বামীর একটা যাত্রা, যেটা আপনাকে পড়ে তার মধ্যে থেকে একটা কবিতা নিতে হবে হয়তো আবৃত্তি। ফলে বই কেনা কিন্তু কমেনি, তাহলে তো কলেজ থেকে উঠে যেত। বই কেনা বরং বেড়েছে, এবং আবৃত্তি হওয়ার পর আরো বেড়েছে। কারণ একজন মানুষ যখন শুনছেন একটা কবিতা, আমি আজ সকালেই বলছিলাম যে জয় গোস্বামীর একটা কবিতা হয়তো তিনি পড়েননি, হতেই পারে পড়েননি, তিনি যখন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন ভাবছেন ও এইটা, এবং ওই কবিতাটা তো কোথাও পাওয়া যাবে না বইটা ছাড়া, তখন তাকে বইটা কিনতে হবে, এবং তখন তিনি কবির সমগ্রতাকে বুঝবেন। ফলে বই কেনা কিন্তু বেড়েছে। থেকে এসেছি, আর বলছি যে আমার একটা প্রশ্ন ছিল, যে আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে গুলজার সাহেব বলছেন আপনাকে যে আপনি কবিতা লিখছেন, মানে ওই দিকটাতেই থাকুন, এই শায়রি টায়রিতে আসবেন না, মানে আপনি এত ভালো লেখেন আর লিখছেন আর কি, ওনার আর কি রুজি রুটি হবে। তা এটা জাভেদ সাহেব আমাকে বলেছিলেন, সে ঠাট্টা করেই বলেছেন। যাই হোক, আমি বলছি যে আপনি তো কবিতা খুব সুন্দর লেখেন, মানে ওই দিকটাই আপনার মানে শায়রি লেখার ইয়েটা কি করে এলো? ও আচ্ছা, সেটা আমার উর্দু ভাষার প্রতি একদম ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল, এবং আমাদের বাড়িতে যেহেতু আমি ছোটবেলা থেকে গজল বাজতে শুনেছি লং প্লেইং রেকর্ডসে, মেহেদি হাসান, জাগবীর সিং, গুলাম আলী যারাই তখন একদম শিখরে আছেন, তখন আমার মনে হতো একটা ভাষা তো আপনাকে আকৃষ্ট করে। যেমন আমার বউ ফ্রেঞ্চ জানে, ফ্রেঞ্চে যখন কথা বলে আমাকে ভালো বলছে না মন্দ বলছে বুঝতেও পারে, কিন্তু আমি সেরকম সে ভালোবেসে শিখেছে। তো আমি তেমনই উর্দু শিখিনি, কিন্তু একটা ভাষা পড়তে পড়তে সেই ভাষাটা সম্পর্কে একটা ধারণা জন্মায়। তো উর্দুর প্রতি আমার একটা ছোটবেলার আগ্রহ ছিল। তারপরে আমি উর্দু ভাষার বড় বড় কবিদের পড়বার চেষ্টা করেছি, কিন্তু আমি এখনো উর্দু হরফ পড়তে পারি না। উর্দু আমি হয় দেবনাগরীতে পড়ি, না হলে রোমান হরফে পড়ি, বা বাংলায় লিখে দিলে বাংলা হরফে পড়ি। কিন্তু উর্দু ভাষাটার প্রতি আমার আগ্রহ ছিল বলে আমি গত বছর 10-12 বছর হলো লেখালেখির চেষ্টা করছি। সেটা একদমই নেশায় লেখা, সেটা সমক্ষে আনার নয়। কোনোভাবে জাভেদজি সমক্ষে চলে গেছিল বলে উনি একটু আমার সঙ্গে মশকরা করছেন। খুব সিম্পল একটা প্রশ্ন, ছোটবেলায় কি তুমি ভেবেছিলে যে তুমি কবি হবে? মানে আমি সত্যি কথা বলতে কি, আমি লিখতাম লুকিয়ে লুকিয়ে, এবং ওই যে বাতিল ডায়েরি গুলোর কথা বলছি, আমার ওরকম 17টা ডায়েরি আছে ভর্তি, যে ডায়েরির একটি লেখাও কোনোদিন ছাপা হয় না, হবেও না হয়। কিন্তু আমি সত্যি ভাবিনি আমার লেখা কোনোদিন ছাপা হবে। বা আমাদের আরো একটা অন্য বিষয় ছিল, সেটা হচ্ছে যে অনেক না পারিবারিক কাজ থাকে যেগুলো পরিবারের প্রজন্মের পর প্রজন্ম চলে। আমাদের সেই রকম একটা পরিবারেও আমার জন্ম, যেখানে আমার মাতামহ গান গাইতেন, আমার মা গান গাইতেন, আমার মামা গান গাইছেন। তাহলে ধরেই নেওয়া হয়েছিল যে আমরাও গানই গাই, যেমন তাঁতির ছেলে তাঁতি হয়, কুমোরের ছেলে কুমোর হয়, তো অভিনেতার ছেলে এখন অভিনেতা হয়, এমনকি প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়। এইরকম গান বাজনার বাড়ির ছেলে গান বাজনাই করবে, এবং আমি গান বাজনার তালিমও নিয়েছি দীর্ঘদিন। তো আমি যখন লেখালেখি করতাম আমার খালি মনে হতো যে আমার মনের কথা বলা দরকার, তাই লুকিয়ে রাখছি। তো আমার প্রথম বইটা সত্যি কথা বলতে কি হয়, জয় গোস্বামীর তাগিদে। আমি লেখালেখি করতাম, ওকে দু একটা লেখা দেখিয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি কোনোদিন আমার একটাও বই বেরোবে। উনি একবার আমাকে বললেন, শোনো, এরকম বিথি আর তরুণ ওরা একটা প্রকল্প নিয়েছে, 100 জন তরুণ কবি যাদের কোনোদিন বই বেরোয়নি, ওরা বিনে পয়সায় বই করবে। তখন বিনে পয়সার কথাটা একটা বিরাট ব্যাপার ছিল। মানে আমি বললাম যে বিনে পয়সায় বই করবে জয়দা, কিন্তু আমার মনে হয় আমার লেখালেখি ঠিক ছাপার মতো হয়নি। উনি বললেন, সেটা তুমি বুঝবে না আমি বুঝবো। আমি বললাম, হ্যাঁ অবশ্যই আপনি বুঝবেন। বললেন, শোনো, আমাদের প্রথম বই কিন্তু পয়সা দিয়ে করতে হয়েছিল, তোমার সৌভাগ্য যে একজন বিনে পয়সায় করে দিচ্ছেন। তো তখন ক্রাইটেরিয়া ওইটা, এখন তো একটু টাকা বার করলেই নিজের বই, আর টাকার কোনো দামই নেই প্রায়। তো সেই তখন বিনে পয়সায় বই হচ্ছে এই লোভে আমি 16 পাতার একটা পাণ্ডুলিপি জমা দিই, এবং সেই আমার প্রথম বই হয়। তারপরেও আমি কোনোদিন ভাবিনি, আমি ভেবেছিলাম ওটাই শেষ বই, তার কারণ ওই বইটার নাম ছিল শেষ চিঠি। আমাদের এটা 99 সাল, জয়দা আমাকে জিজ্ঞেস করলেন শেষ চিঠি নাম দিলে কেন? আমি বললাম, আমার মনে হয় জয়দা এটাই শেষ বই, আপনার জন্য হয়ে যাক, আর আমার বইটাই হবে না। তো তারপর এত বছর চলেও এলো, কিন্তু আমি সত্যি কোনোদিন ভাবিনি যে কবিতার জন্য কোনো মানুষ আমাকে চিনবেন, বা আমার কবিতার বই বেরোবে, বা কবিতা পড়বেন কেউ। এটা যে হয়েছে, এটা একটা মিরাকলের বেশি কিছু না আমার কাছে। আমি খুব অবাক হয়ে আছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।